when I read your stories, a lot of them actually had this motive of the supernatural. It's supernatural, the magical. And from your stories, I felt that the way you thought about supernatural or the magical actually kind of made me think about the medieval understanding of magic, where there was not the division between the magical world and the rational world. There are two kind of ways of understanding and interpreting life and the natural world. So many ways they were not supernatural, the magical, but they're part of nature, right? So it seems like you use magic in the same way to understand life and reality in some of your stories. তো বাংলায় আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার গল্পে যে ম্যাজিক্যাল যে মোটিভগুলো আসে সেগুলো কিন্তু আপনি আমার কাছে মনে হয়েছে যে এগুলো আসলে রিয়েল আনরিয়েল বলে আমি দেখি নাই। আমার কাছে মনে হচ্ছে ম্যাজিক্যাল ওয়ার্ল্ডটা রিয়েলটাকে বোঝারই একটা উপায়। আপনি কি এটা এগ্রি করেন বা এটা আপনার মানে ইউজ করার কারণ কি, আপনি এ নিয়ে যদি একটু বলতে পারতেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মানে আমি তা মনে করি। এবং আমি আসলে মানে নিজের অবচেতনে খুব শৈশবে আমার চারপাশে পৃথিবী ছিল মানে সাধারণ মানুষে ভরপুর পৃথিবী, দুটো হাত দুটো পা, প্রাণীরা কেমন তাও আমার দেখা, দেখে শুনে বড় হওয়া। ঠাকুরমার ঝুলি পড়ার পর আমার বোধ পাল্টে গেল। আমি রাক্ষস চিনলাম যে এটা পড়ি চিনলাম, ডানা থাকে চিনলাম, মানে বহু একটা মানে ভার্চুয়াল পৃথিবী একটা মানে ভার্চুয়াল পৃথিবীর একটা রূপ পেলাম আমি। তখন যেটা আমার প্রথিত হতো, আমি খুব আচ্ছন্নের মতো। একবারই হয়েছিল যে আমি একটা খুব ভোরে মানে কোনো একটা পীড়নের মধ্যে পড়ে আমি ওই লেখার প্রভাবে স্কুলে ভর্তি হইনি, আমি শিউলিতলায় চলে গেছিলাম যাতে পরীরা আমাকে সে উঠিয়ে নিয়ে চলে যায়। তো এইরকম আচ্ছন্ন হয়ে হয়ে বড় হতে হতে আমার কিশোর গল্পগুলোতেও দেখা যেত যে রূপ এটা এসে যাচ্ছে। এরপর যখন বড়দের মানে গল্প লেখা শুরু করলাম তখন যখন মার্কেজ পড়লাম, কামু পড়লাম, আমি ভক্ত এলানপু পড়লাম, আমি মনে হলো যে আমি এরা আমার চেনা, আমি এরকম মানে আমি অনুদিত গ্রন্থ পড়ে অনেক কিছু রিসিভ করতে পেরে ফেলছি। মানে আমার যেটা হলো কি কিছু সবটাই আমার নিজের ক্ষমতা না, কিছু ক্ষমতা আছে হয়তো বা মানে ঐশ্বরিক ক্ষমতা কিনা জানি না, কিছু আমি খুব ছোট জায়গা থেকে একটু বেশি জিনিস রিসিভ করতে পারি। Thank you. You have been writing for a long time. Your first story was published when you were in college. And over the years, do you think that your writing style has changed? And if it has changed, in what way do you think differently about or approach your writing differently? Are there things that are important to you now that were not important to you then? আপনি অনেকদিন ধরে তো লিখছেন, কলেজে থাকতে আপনার প্রথম লেখা প্রকাশিত হয়েছিল। এখন এই এত বহু বছরের লেখার মধ্যে দিয়ে আপনার কি লেখার স্টাইল বা লেখাটা আপনি যেভাবে অ্যাপ্রোচ করেন সেটা কিভাবে চেঞ্জ হয়েছে, এবং এখন আপনি যেসব জিনিস ইম্পর্টেন্ট মনে করেন সেগুলো ওভার দ্য ইয়ার্স কিভাবে চেঞ্জ হয়েছে ইন টার্মস অফ থিঙ্কিং অ্যাবাউট ক্যারেক্টার? ধরেন একটা গল্পের স্টোরি ডেভেলপমেন্ট, ক্যারেক্টার, এগুলো কিভাবে অ্যাজ ইউ লুক ব্যাক ইন ইউর রাইটিং? না, যেটা হয়েছে যে আমার আসলে ক্লাস 4-এ লেখা আমার সবই খুব অকাল্পকতায় ভরা আর কি, আমার জীবনটাই। তো ক্লাস 4-এ আমার লেখা শুরু। তো আমি ক্লাস 6-এ যেটা হয় সারা বাংলাদেশ থেকে, বাংলাদেশ শিশু একাডেমির প্রথম যে গ্রন্থটি, সেখানে সারা বাংলাদেশ থেকে লেখা আহ্বান করেছিল। তো ওইখানে সারা বাংলাদেশ থেকেই লেখা পাঠানো হয়েছে। আমাদের বিদ্যাময় স্কুল, ময়মনসিংহের বিদ্যাময় স্কুল থেকে আমার একটা আমি ছড়ায় লিখতাম, কীভাবে যেন গল্প চাইলো তার আমি গল্প লিখে দিলাম। এবং ওইটাতে ছিল একটা মেয়ের মৃত্যু, মানে জানলায় তাকে দেখছে মৃত্যু। প্রথম গল্পটা আমার ছিল ছাপা প্রকাশিত গল্প মৃত্যু। তো ওইটার পর ছাপা হওয়ার পর আমার ক্লাস 9-10-এ কবি হাসান হাবিবের সম্পাদনায় একটা লেখা ছাপা হওয়া, তখন অনেক এখানে বোদ্ধা বড় লেখকরা যে ওনার ছত্র ছাড়ায় বড় লেখক হয়েছেন, ওনার লেখায় মানে ওনার প্রত্যেকে মহিলাদের লেখার তো মানে দূরের কথা, মানে সেলিনাপা রিজিয়া আপাদের বাদে মানে আর কারোর লেখা বা স্কুলে পড়ুয়া কারোর লেখা ছাপা হতো না। আমি 9 থেকে 10-এ ওঠার সময় আমি ডাকে 2-3টা লেখা পাঠিয়েছিলাম, উনি ছাপলেন, তারপরে একটা আলোচনা তৈরি হয়ে গেল। ওইটাও ছিল পুরা সুরিয়ালিস্টিকে ভরা। তো আমি তখন 9-1 থেকে সৈয়দ ওয়ালিউল্লাহ এইসব পড়ি, মানে পৃথিবী সাহিত্য অনুবাদগুলো পড়তাম আর প্রচণ্ড রিসিভ করতাম।
আর যেটা হতো যে আমি বিশ্বসাহিত্য কেন্দ্রে আমার 9জন ছেলে বন্ধু ছিল যারা লিটিল ম্যাগাজিন করতো, ওরা তুখুর ইংলিশে বিশ্ব সাহিত্য চড়ুয়া। ওদের সমান সমানে আড্ডা দেওয়ার জন্য আমার ওদের সঙ্গে যা স্ল্যাং বলা দরকার তাই বলতাম। এবং আমি পুরুষদের মধ্য দিয়ে মানে মেয়েদের পৃথিবীটা পুরুষদের চোখ দিয়ে অনেক জেনেছি আর কি, পুরুষদের জগৎটাও। তো যেটা হলো যে আমার হ্যাঁ বদলেছে, যেটা হলো আমি যে আমি ছোটোবেলা থেকে আমার মনে হতো যে লাখ লাখ মানে অশিক্ষিত পাঠক আমার বই পড়ার চাইতে 5জন বোদ্ধা পাঠক যাতে পড়ে। তো যখন শৈশব থেকে বড় হই তখন ডিকশনারি থেকে কঠিন করে যে শব্দ বেছে আমি মানে আমার বাক্যে বসাতাম। তো ও থেকে কিছু শব্দের পরে বুঝলাম যে এগুলো আরোপিত হয়ে যায়, কিন্তু আমার প্রথিত হয়ে যায় আমার ইয়েটা। যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী ছিন্ন ভিন্ন পড়ে আমার মনে হলো আমি ওই লেখক হিসেবে যদি ওই জীবন বেছে নিতে তাও আমি সই, আমি লেখার সিরিয়াসনেসের সঙ্গে আমি আপোষ করবো না। Interesting. You mentioned that you approached, initially at least, writing women through the eyes of men. তো আপনি এখন, do you still, when you're writing men and women, do you write differently, or how do you write men versus women? I'm not saying that all men are equal, all women are equal, but is there a different approach, a different, interiority that you kind of want to excavate when you're writing these different genders? Again, বাংলায় আপনি ছেলে এবং মেয়ে এই দুই ক্যারেক্টার লেখার সময় এগেন প্রত্যেকটারই কনটেক্সট ডিফারেন্ট, প্রত্যেকটা ক্যারেক্টারই ডিফারেন্ট অ্যান্ড ইউনিক, কিন্তু তারপরেও আমি বলবো ছেলে ক্যারেক্টার এবং মেয়ে ক্যারেক্টারের মানে ইনসাইটটা, হ্যাঁ, তাদের ইন্টেরিয়ার লাইফটা, এটা কি আপনি অন্যভাবে অ্যাপ্রোচ করেন না they're all kind of, as they come? আমার মনে হয় কিছুটা আগে বলে ফেলেছি যে বিশ্বসাহিত্য কেন্দ্রের চাঁদে, তারপরে আমি যখন আগে মানে কৈশোরে চাঁদের হাট করতাম তখনও ছেলেদের সঙ্গে মেশা। তো যার ফলে যেটা হলো যে আমার অভিজ্ঞতাটা যেটা হয়, পুরুষদের অভিজ্ঞতাটা আমার সুযোগ হয়েছে যে কোথায় গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করতাম কি, যে আমার খুব প্রাণের একটা কাছের বন্ধু, মানে তার সমস্ত বিপন্নতা, কষ্ট, স্বামীর অত্যাচার সব তার জীবনে, কেউ ছোটোবেলায় চুমু খেয়েছে সেটাও মানে কোনো শৈশবে সেটা শেয়ার করতো, কিন্তু কারোর সঙ্গে তার বিয়ের পরে পরকীয়া আছে এটা কোনো পুরুষের কাছ থেকে আমার প্রথম জানা আর কি। মানে এবং যার সাথে আছে দেখা গেলো সে আমারই কাছের একটা বান্ধবী, এবং ওই ছেলেটা আমার সঙ্গে শেয়ার করছে। মানে তার সাথে আমি এমন ওপেনলি কথা বলতে শুরু করতাম যে সে বলতো আমি আমার ছেলে বন্ধুদের সাথেও যা বলতে পারি না, আমি জীবনে এমন কিছু ব্যাপার আমি তোমার সঙ্গে শেয়ার করে স্বাচ্ছন্দ্য বোধ করেছি। যার ফলে যেটা হয়েছে আমার প্রথম 5টা গ্রন্থের, মানে এটা এখন ভাবতে তাজ্জব লাগে, 5টা গল্পের গ্রন্থের মূল ক্যারেক্টারই ছিল পুরুষ, মানে মেয়েরা এসছে, পুরুষরা প্রধান চরিত্র হয়েছে। উরুক্কুতে গিয়ে আমি অনুধাবন করতে শুরু করলাম যে না, আমি নিজে নারী, আমার নিজের অভিজ্ঞতায় আমার নারীর অভিজ্ঞতা, অতএব আমি পুরুষটাকে তো আমি কম বেশি আমার ধারণা জানা আমার অনুভব হলো, এটাকে সঙ্গে আমি নারীটা আমি মানে জোরালোভাবে আনতে পারবো, তখন আমি নারী চরিত্রের ব্যাপারে বিন্যস্ত হলাম আর কি। Thank you. Since we are talking about your women characters, I want to talk a little bit about one of the characters in the story, A Temporary Sojourn, which is the title of the book. And may I remind you, the book is available at the UPL store, so please check it out. Very, very briefly, the story is about a marriage which kind of unravels. It's about interreligious marriage. The husband is Muslim and the wife is Hindu, but she converts, and then she converts and she totally devotes herself to the marriage. She becomes a Muslim and a very believing Muslim. But as it happens in many relationships, it kind of frays, it dissolves, and we get a glimpse of the husband being kind of disengaged from the marriage. And at one point, or at least towards the end, we find, I'm not going to kind of give the plot of the story away, but we find in the end the woman kind of escaping, and they have a son along the way. So we find in the end the woman and their son being kind of prostrated at the feet of Kali. They have escaped the home and they are in the middle of nowhere in the village, and they have escaped, and the man finds them at the feet of Kali.
at the same time, this is not the end of the story, because when the story began, we see that the man has killed somebody. There is a murder. And so that is, in fact, the end of the story, which is at the beginning. What I wanted to ask you about is actually this question of escape, because in many of your stories, there is this, in addition to the, the magical, the supernatural, the motif of escapes recurs, whether somebody is trying to escape marriage or even something as commonplace as poverty. Or an ordinary life, there is an escape. So I wanted to ask you whether, is escape possible? Because when the wife escapes, she goes back to her kind of old life, right? She's not going towards something new because she is holding back. She is nostalgic about what she lost. So talk a little bit about this, idea of escape. বাংলায় বলতে গেলে স্টোরিটার সারমর্ম হচ্ছে যে এগেন ইন্টার রিলিজিয়াস ম্যারেজ, হিন্দু ওয়াইফ, মুসলমান হাজব্যান্ড, অ্যান্ড তারা পছন্দ করেই বিয়ে করে। দ্য ওয়াইফ কনভার্টস, সে মুসলমান হয় এবং সে খুব ভালোভাবেই মুসলমান হয় এবং তাদের একটা ছেলে হয়, কিন্তু তারপরেও কোনো কারণে রিলেশনশিপটা ঠিক সারভাইভ করে না এবং গল্পটা শেষ হয় এমনভাবে যে কাদের আলী, দ্য সেন্ট্রাল ক্যারেক্টার, সে খুঁজছে তার ওয়াইফ এবং তার ছেলেকে, এবং সে বাড়ির বাইরে গ্রামের মধ্যখানে একদম দূরে এক জায়গায় গিয়ে পায় যে এক কালীর পায়ে মা এবং ছেলে শুয়ে আছে। এখানে গল্পটা শেষ হয় টেকনিক্যালি, কিন্তু গল্পটার বিগিনিংয়ে আমরা পাই যে ওকে না, বাট আই এম নট গিভিং দ্য হোল স্টোরি অ্যাওয়ে. I'm not giving, because that's the beginning of the story. I had to kind of explain. So the question is about escape. There is an escape motive. সে পালালো, কিন্তু পালিয়ে সে কিন্তু নস্টালজিয়া নিয়ে যে পরের জীবনে ফিরে গেল, এবং আপনার এই এসকেপ মোটিভটা বারবার আসে অনেক ক্ষেত্রে, অনেক গল্পে। এটা নিয়ে আপনি একটু কথা বলেন। না, প্রত্যেকটা জন লেখকেরই একটা ধারা থাকে, মানে প্রত্যেকটা, যেমন মানে বিশেষত অনেকের লেখা, যেমন এটা লেখকদের আমি শুনেছি খুব ভালো একটা গুণ, মানে সাফল্য, যে তার লেখা আর একটা লেখা পড়লে ওই লেখকের লেখা শনাক্ত করা যায়। যা হোক, ওইটা হলো ওই ভাষা। এই গল্পটার ব্যাপারে যেটা হলো যে এই মেয়েটা, যে মেয়েটার কথা বলা হচ্ছে, এই মেয়েটা কিন্তু মূর্তি বানাতো, নিজে মাটির মূর্তি বানাতো। আর যে কাদের আলী, ও ছিল একদম পারলে গ্রামের একটা ধর্মনিরপেক্ষ মানুষ, মানে এরকম একটা উদ্দাম যুবক, সুঠাম, এবং তার দাপটের কোনো সীমা ছিল না, সম্ভ্রান্ত পরিবার, সে যাকে চাইবে তাকেই বিয়ে করবে। ও দেখলো মেয়েটা মূর্তি বানাচ্ছে, ওই মূর্তি বানানোর সময় দেহ ভঙ্গিমাটা, ও রূপ দেখেও পাগল হয়ে যায়, এবং পাগল হয়ে মানে যাও একটু বাবা মার কথায় না মা একটু পড়তো, সব ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে সে মেয়েটাকে যখন বিয়ে করে, মেয়েটাও তার প্রেমে পড়ে গিয়ে ধর্মান্তরিত হয়। আমি মনে করি কি যে একটা শিক্ষিত মানুষের ধর্মান্তরিত হওয়ার বোধ আর অশিক্ষিত বোধটা আলাদা হবেই। অশিক্ষিত মানুষের মধ্যে একই, সে খুব ভালোভাবে, বলেছো তুমি এটা, যে ভালোভাবে সে মুসলমান হয়, সে কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, এটা সে বোধের মধ্যে আস্তে আস্তে তার স্বামী তাকে যেভাবে আস্তে আস্তে প্রভাবিত করে, এবং হাজব্যান্ডও দেখা যায় যে মানে ধর্মনিরপেক্ষ হাজব্যান্ড, মানে বা এরকম সে একদম নামাজি হয়ে গেল, তবলিগে যায়, এরকম একটা হাজব্যান্ড আস্তে আস্তে তাকে প্রভাবিত। কিন্তু মেয়েটা নিজেও একদম মনে প্রাণে মুসলমান হয়েই গেছিল, সে মানতো যে এইটাই আসল ধর্ম, সে ভুল ধর্মে ছিল আগে। তো এরপরে যেটা হলো যে ওর সাবকনসিয়াস মাইন্ডটা সম্পর্কে, তার যেহেতু অশিক্ষিত একটা মেয়ে, তার নিজের ভেতর কী চলছিল নিজেও জানতো না। তো একটা পর্যায়ে দেখা গেল যে সে সব, আর তার হাজব্যান্ড একদম ওই প্রেমিকটাই আর না, একদম কড়া একটা দাপুটে পুরুষ। তখন তাকে হঠাৎ করে দেখা গেল তার ছেলের মুসলমানি করা হবে। তখন মুসলমানি শব্দটা শোনার পরেই সে বলল, আমার ছেলের মুসলমানি, বিয়ে করে গ্রামের ঘটা করে আয়োজন, হঠাৎ করে সবুজের মতো প্রশ্ন করলো, মুসলমানি কি? তখন তার হাজব্যান্ড হুঙ্কার দিয়ে উঠলো, তুমি মুসলমান মেয়ে হয়েও তুমি ভুলতে পারো নাই তোমার ধর্ম, মুসলমানি কি তুমি জানো না? এইটা ওই যেটা হয় আর কি, ওই মুসলমানিটাতে সে মনে করলো, তখন তার অন্তরাত্মায়, অবচেতন আত্মা মানে কোথাও বেরিয়ে আসলো, যে সে মনে করলো আমার ছেলেটা সম্পর্কে তার বিস্তৃত হয়ে গেছিলো সে, যে ওকে এটা কেটে তাকে ওকেও মুসলমান বানিয়ে ফেলবে। তো এটা কোনো কিছু ছিল না আমার এখানে, বোধহয় বর্ণনাতে এসব কিছু নাই যে তার বোধে কি এসছে।
সে বছর মানে কি বলার পরে হাজব্যান্ডের হুঙ্কারের পরে দেখা যায় ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে ইয়েটা কাদের আলী উদ্ভ্রান্তের মতো জঙ্গলে ছুটছে এবং একটা হিন্দু লোক কাটছিল কাঠুরিয়া, সে হেসে দেখা আঙুল দিয়ে দেখালো ওদিকে। আর মেয়েটা যেহেতু আগে মূর্তি বানাতো, ও নিজের বানানো মাটির একটা দুটো মূর্তির সামনে উপু উপু হয়ে কাঁদছে মানে কি, মানে এটাও হলো একটা বিভ্রান্তি যে সে একে তো এটাও মানছে আর ওইখানে গিয়ে উবু হয়ে কাঁদছে। এটা একটা কোথায় গিয়ে অসহায়ত্বের ব্যাপার, এই মীমাংসা আমার হাতে নেই। ঠিক আছে। এবং ওই দৃশ্য দেখেই তার হাজবেন্ডটা খুন করে, শুরুই হয় খুন দিয়ে, কেন খুন কিছু নাই, শেষটা হয় এরকম। সরি। না না, একভাবে না তো, অন্তত এখানে মানে অন্তত সব বাদ দিলেও এখানে দুটো গল্প আছে, একটা হলো ডিফারেন্ট এবং আরেকটা হলো যে এনভি। একটার নাম ঈর্ষা, ডিফারেন্ট তো অন্যরকম, এনভি তো ঈর্ষাই। তো এখানে এলো যে আমার আমার ইয়েটা, এবং আমার মনে হয় যে মানে ঈর্ষাহীন মানুষের মধ্যে আসলে মানুষ আসলে চেতনাহীন মানুষ। যে সব মানুষের মধ্যে সচেতন সংবেদনশীল যে কোনো মানুষেরই যে কোনো রকম ঈর্ষা থাকতে হবেই। তো এটা কীভাবে বহিঃপ্রকাশ ঘটে সেটা হলো বড় কথা। আমি আমার লেখায় যেভাবে আসে বা আমি বোধে যা বিশ্বাস করি সেটা হলো যে, যেমন ডিফারেন্ট গল্পে মেয়েটা কিন্তু মাকে ছেড়ে যাচ্ছে না, মার সঙ্গেই থাকছে, কিন্তু মা নিজেকে পাটা একটু খাটো বলে নিজের দৈন্য রাখতে সে বারবার অন্যরকম হতে চায়, একটু মানে লাইট না জ্বালিয়ে কেরোসিন জ্বালাতে চায়। মেয়েটা তর্ক করে প্রতিনিয়ত তর্ক করে, কিন্তু মাকে সে ছেড়ে কখনো যায় না, মাকে সে কখনো তার অসহায়ত্বের কথা মনে করিয়ে দেয় না। আর মা সাংঘাতিক সংবেদনশীল একজন মানুষ, সারাক্ষণ নিজেকে বিপন্ন মনে করে, স্বপ্নে সে মানে মানে নিজেকে দৌড়াতে দেখে, এইরকম একটা অবস্থায় তার মানে কোথাও কোনো একটা জায়গায়, একটা শেষ জায়গায় যেখানে ঈর্ষার যে জায়গাটা, যে ওই মাটা হঠাৎ করে তার বয়স ভুলে একটা বারান্দায় বসেছিল, অপরজিটে একটা কিশোর ইয়াং ছেলে এদিকে তার দিকে এই বারান্দার দিকে তাকিয়েছিল। মা বয়স ভুলে তার পায়ের ভুলে রোমাঞ্চিত তখন তাকিয়ে দেখলো পেছনে তার মেয়ে দাঁড়ানো এবং বলছে যে এই ছেলেটা কি হ্যাবলা, কিভাবে তাকিয়ে আছে। ওর পরেই চলে গেল অন্য দৃশ্যে, যে মা হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে মেয়েটাকে একটু আদর করতে যাবে, তখন গিয়ে শুনলো যে এক লাইনেই ছেড়ে দিয়েছি যে ও পিন্টু একটা ছেলে ওর সাথে গল্প করছে, যে জানিস আমার মা আমাকে ঈর্ষা করে। এখানেই শেষ। তার মানে কি, যদি পাঠকরা পড়ে তাইলে গল্পটা যেহেতু বলতে পারছি না, পাঠকরা পড়লে মার এই মেয়ের এই কথায় মা কিন্তু অসহায় হয়ে যাবে, আঘাত যতটা না পাবে তার চেয়ে সে অসহায় হবে। আর এনভিতে দেখা যায় যে মাও গ্রামের মহিলা তো, মাও গর্ভবতী, মেয়েও গর্ভবতী, মার হাজবেন্ড সদ্য মারা গেছে, এখন সে গর্ভবতী অবস্থায় তার মেয়ের দেখাশোনা করতে এসছে। মেয়ের হাজব্যান্ড আবার বাউন্ডেলে উদাসী বাঁশি বাজায়, বউর কোনো দেখাশোনা করে না। তো যার ফলে সে মেয়েকে বারবার বুঝায়, একটু তুই মরদ খুঁজিস, যদি মরদ হইতো তো বুঝতি আমার স্বামীর মতো মরদ হইলে কি হইতো, ওই তুই মরদ মনে করস না, এরকম করে মেয়েকে পীড়ন করতো। তো কোথায় গিয়ে বোধহয় অবচেতনে আমার মধ্যে সুখও ছিল যে তারও হাজব্যান্ড নাই, মেয়েরও নাই, কিন্তু এটা আমি জানি না প্রচ্ছন্ন ছিল কি না। যেমন দেখা যায় যখন মেয়েটার বাচ্চাটার কান্না শুনে ওর হাজব্যান্ড বাঁশি বাজা থামিয়ে দৌড়ে বাচ্চাটার কাছে আসে এবং কোলে নেয়, তখন মা আর্তনাদ করে কাঁদতে থাকে যে হিরু, মেয়েটার যে মেয়ের নাম হিরু রে, তোর তো মাথার উপর স্বামী আছে, আমার কে আছে রে হিরু। এইটাও এইটা ঈর্ষাটা, গল্পের নাম ঈর্ষা। এখন এটা কি ঈর্ষা, আঘাতময় ঈর্ষা কিনা ছোট গল্পের পরিণতি, তো এটা পাঠক বলবেন। আপনি একটু do you want to talk a little bit about your writing process and how
do you start thinking about the characters? Usually, is it experiential? Of course, I mean, any writing is, at, you know, in the end, even magical realism, I would argue, is experiential. But আপনি কোনখান থেকে এটা ডেভেলপ করা শুরু করেন যদি মানে আপনার রাইটিং প্রসেস নিয়ে একটু একটু বলেন। আপনি ছোট গল্প যখন লিখেন, স্পেশালি ছোট গল্প, যেহেতু আমরা ছোট গল্প নিয়ে কথা বলছি। যেটা আমি আসলে আমি আর আমার একটা বন্ধু আছে পারভিন সুলতানা, তো আমরা ক্লাস 2-এ এক মাঠে খেলতাম টেলতাম, ও আবার কীভাবে জানি লেখালেখিটা করতো। আমরা ছড়া লিখতাম তুমুলভাবে ক্লাস 4 থেকেই, এবং আমরা তখনই কীভাবে জানি ছন্দ নিয়ে নিরীক্ষা করতাম। তো যেমন ছিল যে সীমান্তের সঙ্গে ডিমান্তে ভেঙে ভেঙে এরকম। তো হঠাৎ করে বুঝলাম না, ও আমার মনে পড়ছে ক্লাস 6-এ আমার অফিস থেকে, আমার স্কুল থেকে বলা হলো যে ছড়া না, ওখানে গল্প পাঠাতে হবে। ও মানে ওদের তাগিদেই আমার আসলে গল্পটা লেখা। এবং এরপরে অনেকবার অনেকে প্রশ্ন করছে, আপনার লেখা এত মৃত্যু, এত কেন, ছোটোবেলা থেকে আপনার প্রথম গল্পে মৃত্যু। তো আমি বলছি আমার ছোটোবেলায় শৈশবের উপর দিয়ে তেপান্তরের মাঠের জীবনের উপর দিয়ে মুক্তিযুদ্ধটা গেছে, তো যার ফলে পীড়নটা আমি ভুলতে পারি না। তো যাই হোক, যে কারণে ওই গল্প ওইভাবে আসা, এরপরে আবার ছড়াতে যেতে যেতে একটা বোধে এসে পৌঁছালাম যে ছড়াটা বোধে খুব একটা হালকা মাধ্যম। তো তার 7-10 এসে কিশোর বাংলা পেয়ে গেলাম, সেখানে খুব ভালো মানে একটা সুন্দর জৌলুসময় পত্রিকা, সেখানে লেখা পাঠাতে শুরু করলাম, এবং ওইখান থেকে যে সাড়া পেতাম তাতে একটা মানে সাংঘাতিক মানে প্রেরণা, ওইটাই আমার প্রেরণা। আর মূলত আবার আমার জন্মের আগে আমার বাবা আবার মুসলমান মানুষ হলে কুষ্টি করিয়েছিলেন, ধর্মনিরপেক্ষ মানুষ। তো কুষ্টি করাই দেখলেন কবিত্ব সাহিত্য যুগ, তো লেখা তো এটাতে বলছেন যে যেদিন থেকে জন্মেছি, যেদিন থেকে শুনি ওর না রবীন্দ্রনাথ হওয়ার কথা কুষ্টিতে দেখলাম। তো এইটা একটা ভালো প্রভাব পড়েছিল আমার, নাহলে ক্লাস 4-এই লেখা শুরু করতে পারে না, বাবার সঙ্গে জেদ করে লেখা আসলে। Can you actually talk a little bit about the জেদ? আপনি বাবার সাথে জেদ করা মানে কি কি জন্য জেদ করছেন? বারবার উনি ক্লাস 2-3 এর কাছে রবীন্দ্রনাথকে আশা করছেন। তো রবীন্দ্রনাথকে আমি জানি না, চিনি না, কে সে মানুষ। তো উনি তারপরে 6-7 খালি হতাশ, ওর দ্বারা রবীন্দ্রনাথ হবে না। তো এটা প্রথম ছিল জেদ। পরে যখন ঢুকে গেলাম ওইটার মধ্যে, পরে দেখলাম যে না না, এই আমার পথ আসলে, এই পথে জন্মানোর জন্যে উনি কোথায় কী বলেন যে মানুষ অলৌকিক, মানে আমি হয়তো কি জানি কুসংস্কারের জন্য মানুষ হলে পিটির হয়ে যেতাম, যে কি আমার বাবার কথা সব। ও না না, আমার ছোটো বোনটির কথা ছিল যে ওই আমলে কোটিপতি হবে, ও তা হয় নাই। Speaking of other, excuse me, speaking of influences, you mentioned a bit when we are talking about kind of the magical world and magical realism that South American literature influenced you. Can you talk about other kind of literary influences on your work? আপনি সাউথ আমেরিকান লেখকদের কথা একটু বলেছেন, সাউথ আমেরিকা ছাড়াও এবং ইনক্লুডিং আপনার অন্যান্য আর কি ধরনের লিটারারি ইনফ্লুয়েন্স আপনার লেখায় এসছে বা আপনি ইন্সপায়ার্ড হয়েছেন, এটা নিয়ে একটু যদি বলতেন। না, প্রথম দিকে যখন অনুবাদটা পড়তাম না, অত বুঝতাম না আর কি, যে মানে অনুবাদটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, যা পেতাম মোটামুটি পড়ে ফেলতাম। আর যেটা মনে হতো যে আমি দুই বাংলার মধ্যে যে ব্যাপারগুলা সুরিয়ালিস্টিক ব্যাপারগুলো পাচ্ছি না, ম্যাজিক ব্যাপারটা পাচ্ছি না, যেমন ইয়েতে কাফকা তো ল্যাটিন আমেরিকান না, গ্রেগোর একটা গোবরে পোকা হয়ে গেল আমার মাথা। পরে মার্কেজ পড়ে দেখলাম যে মার্কেজেরও নাকি ওইটাই পরে আর কি, যে ওনারও নাকি মাথা খারাপ হয়েছিল ওইটা পড়ে, এবং লেখাতে এসছেনই তিনি ওইটা পড়ে, যে একটা মানুষ গোবরে পোকা হয়ে যাওয়ার পর তার যে সংসারের পরিবর্তন, আস্তে আস্তে যে ভাই বোনগুলো তার উপর নির্ভর করতো তারা কেউ আর তাকে করছে না, এবং একটা গোবরে পোকাকে ভাই হিসেবে মেনেও নিচ্ছে। এই যে সহজ করে আনাটা, এটা তারপর ল্যাটিন আমেরিকার আমি আসলে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদগুলো পড়ে আমার এক সময় হতো যে বোধহয় মূল অনুবাদের চেয়ে বোধহয় এটা ভালো, এত কাব্যিক ল্যাঙ্গুয়েজ ছিল। তা আমি ওইগুলো পড়তে যেমন আমার কাছে একটা লেখা ছিল যে কিছু মানুষ, কিছু যুবক একটা সময় মানে কালো চাদর পরে হারিয়ে যাচ্ছে, পরে ব্যাকগ্রাউন্ড পড়ে জানলাম যে আসলে ওইটা আর্মিরা ওদেরকে উঠিয়ে নিত। তখন আমার মনে হলো আরে এইভাবে আর্মিরা উঠিয়ে নিয়ে তো বদলে একটা কালো চাদর দিলে তো রূপকটা ফর্মটা খুব ভালো হয়। ও দ্বারা এমন প্রতীত হলাম ক্লাস 9-10 মানে ইন্টারমিডিয়েটে, যে এরপর থেকে মানে আমি একদম পুরো রিয়েল জীবনের সঙ্গে মানে আমাদের জীবন বাস্তবতাকে একদম পুরো সম্পূর্ণ পীড়নটাকে বাস্তবতাকে আমাদের দেশের
ইয়েকে মানে দারিদ্র যাই আছে সবটাকে রেখে কোথায় কোথায় যে সুরিয়ালিস্ট যে ঢুকে যায় ম্যাজিক্যাল যে এখন আমি জানি না আসলে শনাক্ত করতে পারবো আমি আলাদা করে শনাক্ত করতে পারবো না। Speaking of other influences, here also, when I have spoken to you earlier, you bring up your kind of interaction at Bisho Sahitya Kendra. I would like to actually, ask you about these, social spaces, the idea of spaces where we can actually get together and engage in these sort of, discussions. It seems that was a huge influence on you, and I certainly feel that there is an importance of that here in Dhaka, not just, an annual festival, but we sorely need an ongoing space for that. Not one, more than that. বিশ্ব সাহিত্য কেন্দ্র আপনার লেখা আপনার সাহিত্য চর্চায় অনেক হেল্প করেছে, নট অনলি বিকজ আপনি বইটই মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে পরিচিত হওয়া, তারও একটা নিশ্চয়ই ইনফ্লুয়েন্স থাকে যে কোনো লেখকের জন্যই। তো এই ধরনের স্পেস আমি নিজে ফিল করি খুব আমাদের দরকার, নট বছরে একবার বা বছরে দুবার, নট একটা দুইটা, অনগোয়িং বেসিসে দরকার। এটা কি আপনি মনে করেন এবং এটা আমরা কীভাবে করতে পারি? আমি এটা আসলে যেহেতু আমি ফেসবুকে নেই, আমি প্রযুক্তি সম্পর্কে একদম অজ্ঞ একজন মানুষ। তো আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমি যখন যেতাম তখন দেখতাম আব্দুল আবু সাইদ মানে কিছু মানুষকে মানে আব্দুল আবু সাইদের ছত্রছায়া অনেক মানুষ শিখছে, মানে অনেক মানে যারা লেখালেখি করতে তার বেশিরভাগই ওনার কাছে যেতেন, উনি কথা বলতেন, ওনার কথা উনি তো মুগ্ধ করে করার মতো কথা বলেন। আমি তো তখন করতাম কি সন্তর্পণে, ওদের লালমাটিয়া কলেজে পড়ি ইন্টারমিডিয়েটে, তারপরে সন্তর্পণে আমি করতাম কি উনি যখন ভেতরে ঢুকে যেতেন আমি এড়িয়ে ছাদে চলে যেতাম, যে কোথায় কি মনে হতো যে ওনার কথার প্রভাব আমার মধ্যে পড়ে গেলে আমার স্বকীয়তা নষ্ট হবে। এটা স্যারকে ওই দিন বললাম। তো ওইটা যার ফলে ওনার সঙ্গে কিন্তু আমার পরিচয়ই হয়নি আমি যখন যাই কেন্দ্রে দীর্ঘদিন। যেটা ছিল পারভেজ হোসেন গল্পকার, ও আমার বন্ধু, লাইব্রেরিয়ান ছিল, ভালো বইগুলা ওরা বাছাই করে দিত, ওদের হেল্পটা, সেলিম মোর্শেদ, ওরা সবাই মানে ওরা আমাকে একটা বই ভালো কোন পিটার বিক্সেল মানে বিভিন্ন বইটই ওরা কালেক্ট করতো, আর বইগুলো আনতাম পড়তাম। ওই কেন্দ্রের ছাদ আর ওই কেন্দ্রদের বন্ধু আর লাইব্রেরি, এই ছিল আমার আসলে উন্মোচনের জগৎ। পরে দীর্ঘদিন পর সাইদ স্যারের সঙ্গে যখন কথা হলো উনি বললেন যে তুমি এত কেন্দ্রকে নাম নেও, তুমি আমাকে এড়াতে কেন? তো আমি বললাম, উনি বলতেন আমি বললেন কি আমার মনে হতো যে তুমি এটা করো। তো তখন আমি বললাম স্যার আপনি একটু আমার দম বন্ধ হয়ে আসে, তো ফেসবুক নাই আমার, আর কেউ তো কারোর সঙ্গে কোথাও দেখা করার জায়গা নাই, বসার জায়গা নাই, কথা বলার জায়গা নাই, কী করা যায়? এবং উনি বলছেন যে তাও একজন পাওয়া গেল, তুমি থাকবে তো আমার পাশে? আমি একটু সাপ্তাহিক একটা আয়োজন করতে চাই, 500 লোককে আমি বলবো, 5 জন যদি আসে তাও ভালো, সপ্তাহে একদিন। আমি বললাম তাহলে আমি খুব হাফ ছেড়ে পাচ্ছি, আমার মতো বোধহয় আরও অনেকে আছে যারা বলতে পারছে না স্যার ভালো হবে এটা। All right, last question for you. What's next? আপনি তো this book, just got published. এখন, are you working on something? Are you writing something? আপনি কি নিয়ে কাজ করছেন বা ভবিষ্যতে কি নিয়ে কাজ করতে চান? আমি আসলে গত 3টা বছর মানে নিজের লেখার ব্যাপারে পুরোপুরি একটা ডিপ্রেস মানুষ ছিলাম। মানে লিখতাম কিন্তু লিখে বই বের করতাম কিন্তু আমার কোনো তাপত্তাপ কাজ করতো না, এবং এমনও হতো যে লিখতাম মানে কোথায় গিয়ে যেন মনে হতো কেউ পিটাতো আমাকে। সারা বছর যেহেতু আমি জীবনে অনেকগুলা ঘাত প্রতিঘাত পেরোনোর পর আমি যেহেতু ফুল টাইম জব করি না, যে অফিসে যে অন্য দিনের আমাদের মাজার ভাইয়ের মানে আমি 15 বছর অন্য দিনের সঙ্গে 16 বছর জন্মসূত্র থেকে আছি। ওনারা আমাকে বলছিলেন যে আপনাকে আসতেও হবে না, আমরা সাময়িক মানে লেখাগুলো আপনার কাছে পাঠিয়ে দিব, আপনি দেখে দিলেই হবে। এইভাবে আমি এই হাউসের মানে সঙ্গী হয়ে গেছি। তো যার ফলে দেখা গেলো 1 বছরে আমার শুধু ওনারা বলতেন একটা উপন্যাসই দেন আপনি, অথবা একটা গল্পের বই একটা তখন নিজের বিবেকে লাগতো বছরে একটা বইও লিখবো না, অথচ আমার আরও অন্য মানে আর অন্য জরুরি আর কোনো কাজ আমার নাই। তো তারপর বই পড়লাম, টিভি দেখলাম, যে এই প্রোগ্রামে গেলাম, এটা তো খালি না, ওই মানে নিজের ফলার বাড়ি খেয়ে বসতাম কিন্তু টর্চার হতো আমার মনে হতো যে আমি লিখছি মানে কসরত করে লিখছি এবং শেষ করছি। এবং গত বছর যেটা হলো, গত বছর এবছর বইমেলায় আমার কোনো গল্পের বই বেরোয়নি, আমার 3টা মঞ্চনাটক ছিল, ওইটা আমি বই করেছি। কারণ গত বছর পাণ্ডুলিপি একটা শেষ করে উপন্যাসের
ফেলে দিছিলাম যে এটা এখন আমি আর আপোষ করবো না। আশরাফ আহমদ আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোভাবে বললো, তোমার যদি এরকম লাগে, তোমার যদি গল্প লিখতেই ভালো লাগে, বাকি জীবন গল্পই লেখো, এটা নিয়ে উপন্যাসে তো তোমার কেউ কেউ তো এইটাতে তো কেউ তোমাকে বেঁধে রাখেনি যে তোমাকে কী করতে হবে, তো ছেড়ে দিলে তুমিই বাঁচবে না। তো পরে ওইটা ওই ফেলে রাখা ব্যাপারটা যেটা হলো, প্রথম নিয়াজ আপা আমাকে যেটা করলেন যে আমায় মানে আমার অনুবাদগুলা গল্পগুলো যখন অনুবাদ করতে চাইলেন, আমার প্রাণ ফিরে পেলাম। আর যেটা হয় আসলে যে দীর্ঘ মানে আমি আমার মানে বাংলা একাডেমি অ্যাওয়ার্ডটা এককভাবে সারা বাংলা ইয়ে একাডেমি পুরস্কারের ইতিহাসে ওই বছর আমি সমগ্র সাহিত্যে আমি একাই পেয়েছিলাম। তো ওইটাও তার 16 বছর আগে। তো ওর পরে সবাই বলে তুমি বাংলা একাডেমি পেয়ে গেছো, তোমাকে নিয়ে আর কি বলবো, তোমার লেখা নিয়ে আর কি বলার আছে, তুমি না লিখলেই বা কি। এই করতে 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 অবচেতনে আমার একটা হতাশা এসে গেল। নিয়াজ আপা যখন বইটা করবেন বললেন, তখন আমি একটা ঘুরে দাঁড়ালাম। এটা একটা সাংঘাতিক প্রেরণা, মানে ওই প্রেরণায় আরেকটা কাজ করলেন রেবেকা আপা। উনি বললেন কি, উনি ডিফারেন্ট গল্পটা অন্যরকম গল্প নিয়ে একটা কমনওয়েলথের কিছুর জন্য একটা কাজ করছেন, বলছেন একটু আমি প্রশ্ন করবো, আপনি গল্পটা পড়তে গিয়ে আমি বললাম এই গল্প আমার লেখা, আমি এইসব লিখে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি। মানে হয় না, আমি এটা বলছি না যে খুব ওইটা বুঝতে হবে যে একটা কতটা ইয়েতে নিজেকে নিজের লেখার উপরে। তো ওর পরে যেটা হলো যে আমি আস্তে করে পাণ্ডুলিপিটা বের করেও দেখি যে যত ফালতুভাবে রাখছিলাম না না, এখন আমি ওইটাকে আসলে মানে একটা আরেকটু এডিট করছি। আর একটা উপন্যাসে ভাবছি, যেটা তিল তিল করে আমার 4 মাস মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পরে যে উপন্যাসটা নিয়ে ভাবছি, সেটা আমি হয়তো কিছুদিন পরে শুরু করব আশা করি। এবছর ওইটাই বেরোবে, গত বছরেরটা কিন্তু আবার নতুন করে অনেক কিছু প্রেরণা এসে গেছে, যেহেতু যুক্ততাগুলো খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে হচ্ছে আমার। Uh, since this was a translated work, can you talk a little bit about, your experience with translators as part of this process, and translators, editors? How did you work with them? What did you think of, the translating process, the translations? People are going to, so we have, people, there are Bangla readers, there are English readers. Even in Bangladesh, we tend to have these kind of demarcations that some people, tend to read more in English, some people tend to read more in Bangla. So the translated work now is kind of going to reach to more of the English reading audience. So if you could, talk a little bit about your experience, with the translation and translators and editors. আপনার ট্রান্সলেশন, বইটা তো ট্রান্সলেশনে বের হয়েছে, এই বইগুলো তো বাংলায় অলরেডি যারা বাংলা পড়ে অভ্যস্ত তারা তো পেয়েছে। ইংলিশ রিডারদের কাছে, কারণ আমাদের বাংলাদেশে অনেকে আছে যে ইংলিশ রিডার, বাংলায় হয়তো তারা তেমন পড়ে না, তাদের কাছে যাবে। হ্যাঁ, তো সেটা একটা। আরেকটা হচ্ছে, আপনি তো এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার সময় এখানে ট্রান্সলেটর এবং এডিটরদের সাথে কাজ করেছেন, সেই প্রসেসটা নিয়ে আপনি একটু যদি বলতে পারতেন। আমার একটা অভিজ্ঞতা আছে, যেমন ধরা যাক, যেমন ডিফারেন্ট গল্পটা, তারপরে ওই ব্ল্যাক ক্যাট, এই গল্পগুলো যখন মানে আমি মানে এর আগে একটু মনে হতো যে আমি কোনোদিন কোনো ব্যাপার, নিজের কোনো ব্যাপারে কারো কাছে কিছু বলতাম না। যেমন ধরা যাক দ্য উমেন হু ফ্লিউ আমার বেরোলো 4 বছর আগে, তারও 5-10 বছর আগে আমি আনিস স্যারকে বলছিলাম, স্যার আমার খুব একটা ভালো অনুবাদক জানতাম যে কায়সারক, তো যদি উনি করতেন আমার ভালো, আমি খুব খুশি হতাম। জাস্ট স্যার ওইটা কানে রেখেছিলেন। কোনো এক জায়গায় কায়সারকের সঙ্গে আমার আনিস স্যার পরিচয় করে দিলেন, আরে তুমি, আমি তখন হই হই করে ঢুকছি এক জায়গায়, বলে যে তুমি যাকে ভাবছিলে ওই কায়সারক। তো উনি আমাকেও অবাক করে দিয়ে কায়সারক আবার নিজে বইটা কিনে নিয়ে অনুবাদ করলেন। তারপরে যেটা হয় পেঙ্গুইনের ব্যাপারটা ওনারই পুরাটা আমি জানি না। ওর পরে যেটা তার আগে নিয়াজ আপাকে আমি খুঁজে খুঁজে বের করেছি যে কী ব্যাপার আমার এই মানে ঈর্ষা গল্পটা, এনভি, তারপরে এগুলা প্রকাশ হচ্ছে। তখন আমি নিয়াজ আপাকে খুঁজে বের করলাম যে গেট ইনস্টিটিউট, এটা কায়সারকের বহুত আগের ঘটনা। তো আমি খুঁজে বের করে একদম চাপড়ে ধরছি যে আমার গল্প কে অনুবাদ করলো, মানে আপনি আমার এই গল্পটা অনুবাদ করলেন নেই, মানে এই। তো আমি আবার মনে হতো এই গল্পটা বোধহয় ভালো গল্প না। তো এইগুলোতে থেকে একটা, তখন যখন আমি কিছু অনুবাদের কেউ বলতাম,
এবং দেখা গেলো যে ইংলিশ অনুবাদে দক্ষ কোনো মানুষকেও যখন আমার হাতে গোনা প্রিয় গল্পগুলো দিয়েছি, ওরা বলছে যে অসম্ভব, মরে যাব এই ল্যাঙ্গুয়েজে, সম্ভব না অন্য কোনো গল্প। তো আমি যখন নিয়াজ আপা আমাকে বললেন যে নাসরিন, তুমি আমি তো কিছু, আমার তো কিছু গল্প করা আছে, তুমি আরও কিছু গল্প আমাকে দাও, আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে বিভিন্ন জনকে দিয়ে আমি অনুবাদ করাবো। তখন আমি বললাম, আপা আমার প্রথম বইয়ে, প্রথম 5টা বই থেকে শুরু করে অনেক জটিল গল্প। বলছি তো আমি জটিল কঠিন বুঝি না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা মনে হচ্ছে যে তুমি সেটা তুমি দাও। আমি দিলাম এবং উনি কোনো দ্বিধা না করে কিছুই বললেন না জটিল কঠিন। এবং যারা করেছেন আমি খুব মানে অত্যন্ত কৃতজ্ঞ এবং অভিভূত হয়েছি যে মানে ইউপিএল ওপরে আবার 6 মাস ধরে তারা এডিট করেছেন। মানে এই যে যত্নটা, 6 মাস প্রায় বছরও হয়ে গেছে, এই সব মিলিয়ে নিয়াজ আপার যে একাগ্রতা, এত কাজের মধ্যে নিয়াজ আপার থাকেন, ওইটা করা, তারপরে রেবেকা আপারা, সিতারা, তারপরে ইয়ে ওই জ্যাকি আপা, মানে এই যে অনেক যারা করেছেন। তারপরে আমি যতটুকু ইংলিশ বুঝি না বুঝি, আমার মেয়ে যেহেতু ইংলিশ থেকে পাশ করা, ইংলিশ মাধ্যমে, আমার হাজব্যান্ডও মানে আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে যেটা হয়ে গেছে আর কি। যে আমার একটা কাজের মেয়ে ছিল, ও পড়াশোনা জানতো না, কিন্তু আমার কোন বইটা কোত্থেকে বের করতে হবে এটা জানতো। তো আমারও এরকম হয়ে গেছে যে আমি ইংলিশটা পড়লেই বুঝতে পারি যে মানে অনুবাদটা ভালো কি খারাপ। তো এই জন্য আমি মানে আমার মনে হচ্ছিল, মানে যখন আমার কাছে আসলো পাণ্ডুলিপিটা, আমার মনে হলো না খুব, আবারও বাংলাও কিছুটা মানে আশরাফ এবং উর্চি অতন্ডিরা ওরা কিছু কিছু বাংলাও করে দেওয়ায় মানে তখন মনে বাহ, এই লাইনগুলো এইভাবে এনেছেন। আবারও মানে যারা অনুবাদ করেছেন তাদের তো কৃতজ্ঞতা, নিয়াজ জামানদের কাছে তো কৃতজ্ঞতার কোনো শেষ নেই, এটা মানে 100 বার বলেও শেষ হবে না। Last question, and we'll take some questions from the audience after this. Do you have any advice, comment for writers and publishers, working in Bangladesh? We know that sometimes it can be difficult and challenging working in Bangladesh. আপনার এখানে যারা লেখক এবং পাবলিশার তাদের সম্পর্কে কি আপনার কি কোনো কিছু বলার আছে? এটা অনেক সময় মানে আমাদের অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হয়, তো আপনার যদি কোনো কিছু বলার থাকে এই তাদের ব্যাপারে। আমার প্রথম বই স্থবির যখন বেরোয়, তখন আমি মানে সিদ্ধান্তে অটল ছিলাম যে আমি নিজের টাকা দিয়ে বই বের করবো না। এবং আমরা এখন যেভাবে দুম করে একজন লেখে বইমেলা চলে যায়, মরুকন্মোচন করে ফেলে, তো আমি তো তা না করে দেখা গেল আমি লিখছি, পত্রিকায় লেখা ছাপা হচ্ছে, 15, 20, 40টার মতো লেখা ছাপা হওয়ার পর আমি প্রথম গল্পের বইটা বাছাই করি, 5টা 6টা গল্প বন্ধুরা সাহায্য করেছিল। তো ওইটা যখন আমি বের করছি তখন 4 কালের প্রচ্ছদ এসছে মাত্র। তো তখন সৈয়দ ইকবাল 4 কালার করলেন প্রচ্ছদ দেখে আমি মুগ্ধ। প্রকাশক বিকেল প্রকাশনী ছিল, তো সে আমাকে হঠাৎ করে বলে যে মানে হয় না, আমি তখন ঘরের মধ্যে ভাবছি আপনি একটু 5,000 টাকা আমাকে লোন দিবেন। সেই 85-84 সালের সময় এই 5,000 টাকা অনেক টাকা, আমি তখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে যেটা দেখা গেলো যে আমি যেটা হলো, প্রথম বইয়ে আমি আমার সিলেটে ছিলাম, আমি প্লেনে করে উড়ে এসেছি বই দেখার জন্য। তো মেলায় উড়তে পৌঁছে দেখি বইটা হাতে নিতেই প্রচ্ছদটা পুরো ল্যাপটানো, বোঝা যাচ্ছে না রং। আমার পাশে সৈয়দ ইকবাল দাঁড়ানো ছিল, তো ওইটা মানে আমার হাতে ভেঙে টুকরো হয়ে পড়ে গেল। আমি না একদম শিশুদের মতো কাঁদতে শুরু করলাম। এবং সৈয়দ ইকবাল পরে বলছিল যে আমি প্রচ্ছদ থেকে দুঃখ পাবো কি নাসরিন জাহানের কান্না দেখে। এরপরে বাকি গল্পের বইগুলো কোনো না কোনোভাবে বেরিয়ে গেছে ভালো ভালো প্রকাশনী থেকেই। যা হোক, এটা একটা কিন্তু যেটা হলো, উরুকুটার পরে কেউ আর আমার গল্পের বই করতে চায় না। আমি দেখা গেল যে উরুকুর পরে 4টা গল্পের বই মালা করলেন মাহমুদের কাছে, আমি অনেক কৃতজ্ঞ। তারপরে যেটা হলো যে অন্য প্রকাশকদের কাছে আমি তো বলবো না কি আমার বই আপনারা বের করেন, আমার একটা উরুক্কু হয়ে গেছে। তখন বলছে আপনি মাওলাকে দিবেন উপন্যাস আর আমাদেরকে দিবেন গল্পের বই। তো এই একটা জটি পাকে পড়ে তখন মাজারুল ইসলাম অন্য দিনের সম্পাদক, উনি আমার সঙ্গে কোনো না কোনোভাবে কমিউনিকেট করে বললেন যে আপনি নাটক করেন, ছড়া করেন, যা করেন আমরা বের করব। তো তো আপনি এখানে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আমার কোনো আপত্তি থাকবে না, আপনার যা ইচ্ছা। এই যে আমি মানে ওনাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম 17 বছর প্রায়। আমি এখন প্রায় সব বই এখান থেকে বেরোয়, আমার কোনো প্রতিকূলতা নাই, কারণ
ওই আগের বইগুলোর জন্য বাংলা বাজারে যাওয়া, রয়্যালটির ব্যাপারটা পরে এইগুলো, এইখানে আমার এই হুজ্জত পোহাতে হয় না। এখানে আমাদের সুপার আন্ডারস্ট্যান্ডিং। যেমন দেখা যায় যে আমি আমার বইয়ের কপি, কত কপি দরকার, আমি বছর ধরে কত কপি আনলাম, সম্পাদক প্রকাশক তাকিয়েও দেখেন না। লেখক কপিও আমি নেই না, আবার দেখা গেলে 100 কপি হয়তো নিয়ে নিলাম। এইটা এই স্বাচ্ছন্দ্যটা এখানে আছে। রয়্যালটিটা ওনারা যখন মনে করেন বা আমি যখন মনে করি আমার দরকার, এইভাবে নিয়ে নিই। তো তখন মানে যে রয়্যালটি আমার দরকার পড়েছে ওনারা দেননি, এইটা কোনোদিনই হয়নি। এটা আমার এই এত স্বাচ্ছন্দ্যের জায়গা যে আমি এখান থেকে আর বিযুক্ত হতে চাইও না। Thank you. We have time for probably 1 or 2 questions. So if anybody has questions, please raise your hand or ask the author. Yes, we have one. বাংলায় আপনি বলতে পারেন। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছিলাম, তো আপনি যেই ভাষায় কথা বলছিলেন আঞ্চলিক ভাষা ছিল, যেটা আমার অনেক ভালো লেগেছে। আঞ্চলিক বলতে আমরা যেভাবে কথা বলি আড্ডাস্থলে বা বন্ধুদের সাথে অনেকটা বেরিয়ে আসছিল। খুব সম্ভবত এই এমবিএস এর পরিবেশের কারণে আপনি কিছুটা শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করছিলেন। আমার ভালো প্রশ্নটা হচ্ছে যে আপনি যেই ভাষায় এখন কথা বলছেন বা বাইরে কথা বলেন, সেই ভাষার প্রভাবটা কি আপনার গল্পগুলোতে সরাসরি পড়ে কিনা? প্রথমত আমি সম্পূর্ণ শুদ্ধ ভাষা জানি। এখানে এসে ইংলিশ আর বাংলার খপ্পরে পড়ে আমার ভাষা এলোমেলো হয়ে গেছে, যে কোনটা ইংলিশে বলবো কোনটা বাংলায় বলবো। মানে আমার কাছে মানে এই পরিবেশটা পেঙ্গুইনের বইয়ের পর সময় ওই সুযোগটা আমি পাইনি। এইটা আমার বলারই কথা। এটা 4 বছর আগে ফেস্টিভ্যাল ছিল, এটারই আর একটা তো নামটা পাল্টে গেছে। যাই হোক, পেঙ্গুইন যেদিন সব বাদ দিলাম, আমাকে তো কোনোদিন কোনো কার্ড, নিমন্ত্রণ কার্ড পাঠানোই হয়নি, আমাকে কোনো কিছুই করেনি। চারটা প্রথম দিন যখন আমার আমি এমনিই গেলাম যে দেখি আমাকে গেটে আটকালো, আপনি কে, এটা হলো আমার প্রথম ধাক্কা। তারপরে গেলাম ভেতরে, গিয়ে দেখি বাঙালি লেখকদেরও আমার চেয়ে যারা অনেকেই ছিল, পারভেজ হোসেন, সেলিনা হোসেনদের সেশন ছিল, আমাকে কেউ রাখেনি, আমি জানি না কেন। তো আমি তখন একটা মঞ্চে মূল মঞ্চে একদম ভিতরে তুমুল ভিড়, আলোচনা হচ্ছে, আমি ঢুকতে চাইলাম, বললো যে না একদম ঢোকা যাবে না, এটা বলা দরকার। আমি তখন একটু বাইরে দাঁড়ানো, তখন শাহিন আক্তার বেরিয়ে এসে বললো যে কী ব্যাপার, আপনি কখন বেরিয়ে এলেন? তা আমি বললাম আমি তো ঢুকতেই পারিনি, আমি যাইনি। বলে আপনি এত নিষ্প্রিয়? আমি বলি কেন, বুঝলাম না। বলে আপনার আজকে এই বছর আপনার পেঙ্গুইনে বই পড়লো, আর কায়সারক আপনার বই সম্পর্কে এত কথা বললেন, পাঠকদের এত প্রশ্ন ছিল, কিন্তু আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? তো এটা হলো যে আমার মানে একটা লোকও বলবে না যে আমার সেশনে আমাকে রাখবে না। আমি একটা সংবেদনশীল মানুষ, আমার একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষও আমি। আমার একদম আমার এরপর একদম এই ফেস্টিভ্যালের প্রতি আমার মনই উঠে গেছে, যে আমি এবং বলি কি যে কোথায় গিয়ে একটা হয় না যে একটা অদ্ভুত হয় না যে ঈর্ষার মতো গিয়ে কোথায় একটা প্রতিশোধ হলো আজকে আমি ঠিক ওই ইয়েটা পেলাম, পরিবেশটা পেলাম। প্রশ্নটা ছিল যে আমি ওই তোমার প্রশ্নটা একটু আরেকবার বললাম। হ্যাঁ, ওই ভাষা না আমি আমার একটা ব্যাপার থাকে কি, আমি সবসময় করি কি, যেমন ধরেন আমি প্রায় প্রতিটি ইন্টারভিউ বলি, যেমন অনেক সময় বেশিরভাগই আমাকে বলতে হয় যে মেয়েদের সম্পর্কে কিছু বলুন, মেয়েরা কিভাবে পরবর্তী মেয়েরা সাহিত্য করবে। আমি বললাম যে এই তো উপদেশ দেওয়া বা দেওয়া আমার তো ইয়েতেও নেই, আমার মনে হয় না যে পৃথিবীতে কেউ কোনো মানুষ উপদেশ পছন্দ করে, বা আমার ওই ক্ষমতাও নেই। আমি শুধু একটা কথাই বলবো যে মেয়েদেরকে বিশেষ করে, যে নারীবাদী শব্দ শুনে তুমি যে একটু স্বাধীন চেতা যে সমানাধিকারী বিশ্বাসী, সে যেন চিৎকার করে না উঠে যে না আমি সে অর্থে নারীবাদী নই। নারীবাদের অর্থটা ভালো করে জানতে হবে, যে পুরুষ এবং নারীর সমান অধিকার। একজন ইট মারলো আর একজন পাটকেল মারলো, এরকম বিভ্রান্তিময় কথা যারা বলে তাদের কথায় প্রভাবিত না হওয়া এক। আরেকটা হলো যে প্রত্যেকটা মানুষকে বিচ্ছিন্নভাবে দেখা। যেমন শৈশবে আমি আসলে পুরুষদের নানা রকম স্পর্শ পেয়েছি বাজে, তাতে আমার ওই শৈশবে প্রথিত হয়ে যেতে পারতো যে সব পুরুষই এক।
আমি কোনোদিনই এই ভাবনায় পৌঁছাই নাই, কেমন আমি আরেকজন মানুষকে দেখেছি যে উনি আবার পরম স্নেহে আমাকে আরেকজনই যুবক এমনভাবে করলে ধরে চেপে ধরে আছেন যে আমি তার মধ্যে স্নেহ ছাড়া মমতা ছাড়া কিছু পাইনি। আমি তখনই মানুষকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দেখতে শিখতে বড় হয়ে লেখা, যার ফলে আমার ল্যাঙ্গুয়েজে একটা কথা বলা নারীদেরও পুরুষদের সাহিত্য সম্পর্কে আমি বলি যে আমার আমার কথা আমি কেন আমার লেখাতে চাপাবো, যে লেখা যে ভাষা দাবি করবে সেই ভাষাটা আমাকে যেতে হবে প্রথমত, আমি ওই ভাষাটাতে যাব। তো আর দ্বিতীয়ত হতে হবে যে যে তুমি একটা ক্যারেক্টারকে কখনো বলা, একজন চরিত্র লেখক কোনোদিনই বলতে পারে না যে এই লোকটা একটা লম্পট লোক, ওকে লম্পট করে তোলাটা লেখকের দায়িত্ব। ও একটা বদমাইশ ছিল, এটা কোনোদিন লেখক বলতে পারে না, এটা ওকে বদমাইশ করে তোলা দায়িত্ব। আর আমি যেটা করি, বদমাইশ হোক, লম্পট হোক, ধর্ষক হোক, ওর মধ্যে যা মানবিক গুণাবলী আছে, কারণ একজন রেপিস্ট ঠিকই তারপর একটা ছোট শিশুকে রেপ করে গিয়ে তার বাচ্চার মুখে ভাত তুলে খাওয়ায়। তো এই যে মানুষের বিভিন্ন রূপ এগুলো আসে, কিন্তু আমার যে চেষ্টাটা থাকে যে কেন মানে ওই রেপিস্টটা এমনভাবে যেটা নেগেটিভ ক্যারেক্টার ওইটা এমনভাবে আসে যাতে তার গুণগুলা প্রধান না হয়ে যায়, ঘৃণাটা যেন গল্পের মধ্যে থেকে তার মধ্যে এসে যায়। ওকে, আমার একটা প্রশ্ন ছিল। who where আমার আচ্ছা, very quickly, very short question because we are out of time. আপনি তাকে প্রশ্ন করলেন যে নারী চরিত্র সৃষ্টি এবং পুরুষ চরিত্র সৃষ্টি। আমার প্রশ্ন হলো যে একজন নারী লেখক কি একজন নারীর চরিত্র পুরুষের লেখকের তুলনায় ভালোভাবে আঁকতে পারবেন? আমি বলি, রবীন্দ্রনাথ কি মেয়েদেরকে কম বুঝতেন? নাসরিন জাহানের কাছে প্রশ্নের উত্তর চাইছি। না, আমি তো বলিনি যে আমার বোধহয় মিস করে গেছেন ব্যাপারটা আপনি। আমি প্রথমেই বললাম যে আমার প্রথম গল্পে আমি জানি না কোনো নারী লেখকের এরকম আছে কি না, যে প্রথম 5টা গল্প গ্রন্থেরই প্রধান চরিত্র পুরুষ। উড়ুক্কু উপন্যাসে গিয়ে আমি নিনাতে এলাম মূল ক্যারেক্টার, কিন্তু ইরফান চাচা ক্যারেক্টার নিনাংশা চাইতে কোনো অংশে কম জড়ালো না। যেহেতু উত্তম পুরুষ, আমি ওমর ক্যারেক্টারটা চরিত্রটা নিনার চাইতে অনেক মানবিক, অনেক ভালো। নিনার জীবন অনেক দ্বন্দ্ব, নিনা অনেক ব্যাপারে নেগেটিভ, অনেক ব্যাপারে তাড়িয়ে আছে, কিন্তু ওমর দেখা যায় একটা বস্তি থেকে উঠে আসা লোক, সে কিন্তু খুব মানবিক। নিনার কোথাও কোথাও নিনার চাইতে সে অনেক বেশি ভালো, অনেক বেশি মানবিক, অনেক বেশি উদার। তো এটা কে বড় কে ছোট, কে বেশি বোঝে, এটা আর রবীন্দ্রনাথের তুলনা আমরা কথায় কথায় দিই। রবীন্দ্রনাথ তো একজনই, আর বাকি কতজন পেরেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে মানিক বন্দ্যোপাধ্যায় যেমন প্রধান যে 5টা উপন্যাস, ওইখানে দেখা যায় যে উনার কিন্তু জননী বাদ দিয়ে বাকি 4টারই মূল চরিত্র পুরুষ। আমাকে প্রায়ই প্রশ্ন করা হয় আপনার চরিত্র এত নারী প্রধান কেন। আমি মানিক বন্দ্যোপাধ্যায়কে আমি ঘেটেও দেখেছি, কোথাও ওনাকে এরকম প্রশ্ন করা হয়নি যে আপনার কেন 5টা বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরুষ। তো কথা সেটা না, তো কথা সেটা না। আমি কিভাবে, আর সবচেয়ে বড় কথা, একটা পুরুষের অভিজ্ঞতার অনুভবটা তার বাড়তি পাওনা, তার মানে এটা আর নারীরটা বাড়তি, যেটা আমি অনুভব করে নিব ওইটা আমার সৃষ্টিশীলতার গুণ। আর আমার অভিজ্ঞতা দিয়ে যদি একদম, যেমন সন্তান জন্ম দেওয়ার অভিজ্ঞতাটার পীড়নটা আমি একটা লাভ হলো, আমি অনুভব করে হয়তো রকম লিখতাম, কিন্তু আমার নিজে ওইটার দ্বারা তাড়িত হয়ে আমি লেখাটার ফর্ম বদলে গেছে। তো এই ব্যাপারগুলো ছাড়া পুরুষদের কিছু ব্যাপার থাকে যেগুলো আমরা আনি। এখন জানি না আমার লেখা, আমার তো চেষ্টা থাকেই, আর যেহেতু নারী, নিজে অভিজ্ঞতায় নারী, জানি না অবচেতন হয়ে যেতে পারে, যে কারোর মনে হয়ে যেতে পারে নারীরটা বোধহয় জোরার এসছে, তো আমি কিছু জানি না। আমি সচেতনভাবে এটা তো ভাবিও না, করিও না, মনে করি। Thank you. So we have with us Professor Anisuzzaman to officially launch the book. But before I invite him to the stage, I wanted to ask Professor Niazzaman if she wanted to say something about the translation process, because she kind of spearheaded this. So if you, few remarks? No. Please. আমি উঠি, আপনি বসেন।
Okay, well, shall I use that mic? Sure. Anyway, good evening. Assalamu alaikum. I'd like to congratulate and thank UPL for bringing out this book, because I think the last 2 years, I didn't have anything to do with it. Usually when I do a book, it's very, very painful. But this time, luckily for me, I didn't have to do anything. In fact, Nasreen took the book to the publisher. I didn't. So thank you for that. And of course, I'd like to thank, I thought this was a wonderful session, the way you divided the Bangla and the English. But I'd also like to thank Nasreen for writing these wonderful stories. I first came across him, আমি ইংরেজিতে বলি, if you don't mind. আমি বাংলাতেই বলি। আমি প্রথম নাসরিনের একটা সংকলন দেখেছিলাম, পুরুষ রাজকুমারী। ওটাতে ঈর্ষা ছিল। তো আমার এই গল্পটা খুবই ভালো লাগলো, কারণ যেটা আপনারা তো শুনেছেন, গর্ভবতী মা আর গর্ভবতী মেয়ে একসঙ্গে, আর মারা যে মেয়েকে ঈর্ষা করতে পারে, এটা বোধহয় প্রথমবার প্রকাশ্যে কেউ গল্পের মধ্যে দিয়েছে আমার জানা মতে। ডিফারেন্টও একই, ওই অন্যরকম যেটা রেবেকা অনুবাদ করেছিল, ওটাতেও মা কিন্তু মেয়েকে ঈর্ষা করে, এটা খুব সুন্দরভাবে বের হয়েছে। তারপর থেকে আস্তে আস্তে যতবার আমি ইউপিএলকে ধন্যবাদ দেব, স্পেশালি মহিউদ্দিন আহমদ, কারণ উনি আমাকে অনেকবার বলেছেন এটা সংকলন করতে, যতবার বলেছেন আমি নাসরিনকে বলেছি, নাসরিন তুমি একটা গল্প দাও। তো প্রথম গল্প যেটা আমি অনুবাদ করলাম ওটা ছিল ঈর্ষা। তারপরে আরেকজনকে দিয়ে, রেবেকাকে দিয়ে অন্যরকম করলাম অন্য একটা সংকলনের জন্য। এরকম করে কয়েকটা গল্প অনুবাদ হলো। তারপরে একবার নাসরিন কি একটা কথাতে নাসরিন বলল কে কয়েকটা গল্প নিয়ে কি করা যায়। আমি হ্যাঁ, তোমার তো 5টা-6টা হয়ে গেছে, এখন কয়েকটা তুমি বেছে দাও, কারণ আমার সময় নাই গল্পগুলো বাছার। তখন নাসরিন গল্পগুলো বেছে আমাকে দিল, আর আমি আমার কি বলবো বাডিং ট্রান্সলেটরদেরকে দিলাম, কারণ সকালে আমি শুনলাম কি আমাদের দেশে আজ পর্যন্ত ভালো অনুবাদ হয় না ইংরেজিতে। তো আমি এদেরকে দিলাম, আর এরা সব আমার জন্য আমাকে সাহায্য করলো। আমি আজকে ওদের নাম নিতে চাচ্ছি। সামনে বসে আছে রেবেকা হাক, ধন্যবাদ। আর মাসরুফা এখানে ছিল না? ও মাসরুফা আছে। মাসরুফা, তুমি তো বোধহয় 2টা-3টা করেছো অনুবাদ, 2টা করেছো। তারপরে জ্যাকি, আমি ধন্যবাদ জানাই, তুমিও করেছো। তারপরে সব থেকে আমার নবীন অনুবাদক হচ্ছে আমার সহপাঠী সিতারা জাবিন। আমরা বহুত বছর আগে চলে যাই, বিসি রয়ের ক্লাস করতাম, মনে আছে? তখন আমি বললাম, সিতারা তুমি এখন কিছু করছো না, তুমি আমার জন্য একটা গল্প অনুবাদ করে দেবে। সিতারা একটা গল্প অনুবাদ করে দিল। এত আগে গল্পগুলো অনুবাদ করেছি কি ওই বই আমি বইটা খুলে দেখি নাই, কারণ আমি জোর করে এখন একটা বই আনালাম, আমি খুলে দেখি নাই। তো ওখানে একজন অনুবাদক আছে, আমি যখন আমাকে ইউপিএল বললো এদের সবাইকে ইনভাইট করো, আজ নিমন্ত্রণ দাও আজকের জন্যে, ও আছে, ওর হাজব্যান্ড আছে ফরেন সার্ভিসে, সে বিদেশে আছে। যখন ওকে আমি ইমেল করলাম কে তো আমি জানি তুমি বাইরে আছো, কিন্তু তুমি খুশি হবে জেনে কে বইটা বের হয়েছে। সে স্যার নিয়াজাপা, আমি কি কোনো নাসরিনের গল্প অনুবাদ করেছি? আমার মনে হয় করেছে, আদারওয়াইজ আমার মনে হয় আমি যেটা বললাম বইটা খুলে দেখি নাই। কারো কাছে যদি বই আছে, কারো কাছে বই নাই। ওখানে একটা আমি খুলবো না, যদি কেউ খুলে দেখে কে নুজাত ওটা কি অনুবাদ করেছে কি না, সে ভুলেও গেছে সে অনুবাদ করেছে। এরকম আমি ইনডিফারেন্ট ট্রান্সলেটর জীবনে দেখি নাই কি সে ভুলেই গেছে সে অনুবাদ করেছে। তো আপনি বুঝতে পারেন কি আমার অনুবাদকরা কীরকম। অনেক ধন্যবাদ সবাইকে।
এখানে যারা অনুবাদক আছে তোমাদের জন্য বই আছে, যদি আজকে এখন না পেয়ে থাকো এই অনুষ্ঠানের পরে নিশ্চয়ই তোমরা পাবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। Thank you. Thank you. Now I would like to welcome Professor Nasreen to come to the stage and officially launch the book. ও আচ্ছা, মাশরুফাকেও ধন্যবাদ। Mark, ও do you শান্তমুখোশ অনুদিত হয়েছিল এবং এটা বই প্রকাশের আগেই আলোচিত হয়েছিল এবং একটা গাথার প্রোগ্রামে এটা মঞ্চস্থ হয়েছিল, ওই ইংলিশটা। বইটা আপনি তো খুলবেন। এখানে নারী পুরুষ নিয়ে অনেক কথা হলো, কাজে আমি এটা বলে আরম্ভ করি যে আমাকে দুজন নারী এখানে আসতে বলেছেন, একজন মারুফ আর একজন নাসরিন। তা আমি এসছি, কিন্তু এই পুরুষের যে কী দায়িত্ব সেটা আমাকে কেউ বুঝিয়ে পড়েননি। আমি খুব খুশি যে সময় নেই, কাজে বক্তৃতা করতে হবে না। আমি খুব আনন্দের সঙ্গে নাসরিন জাহান রচিত, নিয়াজ জামানের সম্পাদনা তত্ত্বাবধানে অনুদিত। স্যার আসেন একসাথে, নিয়ে যা পাশেন একটু একসাথে করুন। রেবেকা পাশেন, মারুক কোথায় চলে? Temporary Stolen and Other পাশেন Stories। আপনারা যারা আছেন অনুবাদক। এই বইটি না না একসঙ্গে খুলি, যারা আমরা যারা অনুবাদক যারা আছেন প্লিজ। কারণ এদের ছাড়া কিন্তু বই হতো না। না ঠিক আছে, ভালো করে নিয়ে ছাড়া ভালো বই করে হতো না। নিয়ে পা। হ্যাঁ আমি জানি যে নিয়াজেরা খুব পছন্দ করে না, এই যে বই না দরকার। না, একজন বই ধরবে, 7 জন বই ধরবে না। না না হ্যাঁ একদম আমিও। Please.